আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে একটা বিশেষ দিন। আজ 1432 সালের শুভ সূচনা হচ্ছে। তাই সকলকে প্রথমেই জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। সেই সাথে বড়দের আমার প্রণাম। গুড মর্নিং। আজ ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। কারণটা আশা করি না বললেও তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজ নোয়া পিসি আর বোন চলে যাচ্ছে। তাই আজ সকাল সকাল সবার মনই খারাপ হয়ে গেছে। আজকের দিনে ঘরের মেয়েরা ঘরে ফেরে, আর আজকের দিনেই পিসি আর বোনকে চলে যেতে হচ্ছে। আজ তো প্রত্যেকটা বাড়িতে কত ভালো মন্দ রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, হই হট্টগোল হবে। বিগত কয়েকদিন ধরে পিসি আর বোনের সাথে অনেকটা সময় কাটিয়েছি, সেই জন্যে সকাল সকাল মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। ছোটবেলা থেকেই পিসিদের প্রতি, পিসির ছেলেমেয়েদের প্রতি আলাদাই একটা টান অনুভব করতাম। ওরা যখন আমাদের বাড়িতে আসতো তখন ওদের সাথে বেশিরভাগ সময়টা কাটাতাম। হ্যাঁ, এটা ঠিক, মাঝে বেশ কয়েক বছর পিসিদের সাথে, ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ ছিল না। তবে সময়ের সাথে সাথে কিছু বিষয় স্বচ্ছ হয়েছে, আর সম্পর্কগুলো আগের থেকেও বর্তমানে আরও বেশি ভালো হয়েছে। ক্লাস 10-এ একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, মেঘ দেখে করিও না ভয়, আড়ালে তার সূর্য হাসে। এখন সেই ভাব সম্প্রসারণটার প্রকৃত অর্থ বুঝতে পারি। জানো তো, আমি যখন ছোট ছিলাম তখন পিসিদেরকে দেখতাম আর ভাবতাম আমিও যখন বড় হব দূরে কোথাও থাকবো, মাঝে মধ্যে বছরে এক আধবার আসবো, আর বাড়িতে এসে অনেক আদর পাবো। এখন যখন পিসিদেরকে দেখি চলে যেতে, তখন মনে হয় ভাগ্যিস বাড়ির কাছে বিয়ে হয়েছিল। কারণ যে মেয়েগুলো তার বাপের বাড়ি থেকে অনেকটা দূরে থাকে, চাইলেই হঠাৎ করে ছুটে আসতে পারে না, একমাত্র সেই মেয়েগুলোই বোঝে যে তাদের মনের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়। আমি হয়তো পুরোপুরি বুঝতে পারি না, তবে আমার পিসিদেরকে দেখে কিছুটা হলেও অনুভব করতে পারি। বিচ্ছেদ সবসময়ই বেদনাদায়ক হয়। সকালবেলায় পিসি আর বোন চলে যাওয়াতে সবার মনই খারাপ হয়ে গেছে। ওদিকে ঠাকুমা তো কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে গেল, তবে আমি আর মা বাড়ির ভেতরে যাইনি। আমি মাকে বললাম, চলো সকাল সকাল একটু ঘুরে ফিরে মনটাকে ভালো করে আসি। গতকাল রাতে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, আশা করি চারিদিকটা দেখে বুঝতেও পারছো। তো আমি আর মা এখন চলে এসেছি আম কোড়াতে, আর আমতলাতে দেখছি কত আম পড়ে আছে। আমগুলো খুব একটা বড় হয়নি, তবে একেবারেও ছোট নয়। এই আমগুলো দিয়ে টক ডাল বা আমের চাটনি খেতে বেশ ভালোই লাগবে। তো আমি আর মা টুকটুক করে অনেক আম কুড়িয়ে ফেলেছি, হাতে তো ধরছিলই না। তো মাকে বললাম বাড়ি থেকে একটা প্যাকেট নিয়ে এসো। ওই যে মা প্যাকেট নিয়ে আসছে। তবে যাই বলো, আম খাওয়ার থেকেও না আম কুড়াতে বেশি ভালো লাগে। আম কুড়ানো কিন্তু একটা নেশা। আগে যখন ছোট ছিলাম তখন ঘুম থেকে উঠে আগে আমতলাতে চলে আসতাম। আজকে আমাদের আম কুড়িয়ে প্যাকেট তো ভরে গেছে, কিন্তু মন এখনও ভরেনি। তাই মাকে বললাম, চলো আর একটু ঘুরে আসি, যদি আরও 2-1টা আম পাওয়া যায়। তো আমাদের বাড়ির সামনেই একটা কাকার বাড়ি আছে, তবে সেই কাকা বাড়িতে থাকে না। তো কাকার গাছে না খুব আম হয়েছে, ছোট ছোট আম অনেক পড়েছে। তো খুঁজতে খুঁজতে আমিও 2টো আম পেয়েছি, বেশ বড় আমগুলো। আর এই কাকার গাছের আমগুলো না ছোট বড় যেমনই হোক না কেন, খেতে বেশ ভালো লাগে। তো চলো, আমাদের আম কোড়ানো হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলে এসেছি। বোন পিসি চলে যাওয়াতে মন যতটা খারাপ হয়েছিল, মায়ের সাথে আম কুড়ানোর শুভ সূত্রপাত করে মনটা খানিকটা হলেও ভালো হয়ে গেছে। তো এখন বাড়িতে এসে দেখছি আমাদের কালু চলে এসেছে, আর কালু নিয়ে এসেছে অনেক বন্ধু। সেই সাথে বৌদির মা মানে জেঠিমাও এসেছে ওই পুচকুর সঙ্গে ফুল তোলার জন্যে। আমাদের বাড়িতে বেশ কয়েকটা জবা ফুলের গাছ আছে, সাদা ফুলের গাছ আছে। তো প্রত্যেক দিন জেঠিমারা আমাদের গাছ থেকেই ফুল নিয়ে যায়। আমি তো তোমাদের বলেছি আমার দাদা শ্বশুর বাড়িটাও কিন্তু খুব কাছে। আমি সাধারণত এত সকালে ঘুম থেকে উঠতে পারি না, যেহেতু আমি একটু রাত করে ঘুমোই, তাই ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে যায়। তবে আজকে সকালবেলার সকালটা দেখে না এত ভালো লাগছে, মনটা এমনিতেই ফুরফুরে হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যাই একটু গাছপালাগুলো দেখে আসি, তোমাদেরকেও আমাদের সকালটাকে একটু উপভোগ করাই। কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই গাছগুলোকে দেখে মনে হচ্ছে নববর্ষে ওরাও নতুন বস্ত্র পরিধান করেছে। গত বছরের যত ধুলো গাছের ওপরে জমেছিল, কাল রাতের বৃষ্টিতে সব পরিষ্কার করে দিয়েছে। নতুন করে আবার শুভ সূচনা হচ্ছে আজ থেকে। আজকে আমাদের কালু সকাল সকাল খুব অত্যাচার শুরু করেছে। ওদিক থেকে ঠাকুরদা ভীষণভাবে রেগে যাচ্ছে,
বারবার করে আমাকে বলছে কুকুরগুলোকে তাড়িয়ে দাও। আসলে উঠানের মাটি তুলে ফেলছে, এদিকে ওদিকে ছোটাছুটি করছে। তো আমি না বেশ কয়েকবার তাড়ালাম, কিন্তু ঠাকুরদাদার মনোপুতেও তাড়ানো হচ্ছে না। কারণ আমি যতবার তাড়াচ্ছি ওরা ততবার বাড়িতে চলে আসছে। কালো যেহেতু আমাদের বাড়িরই কুকুর, ওর সাথে বাকিগুলোও আসছে। আর ওদিক থেকে দাদা বলছে আমার এখন সময় চলে গেছে, আমার যদি সময় থাকতো তাহলে কি তোরা এইরকম লাফালাফি করতে পারতি। আমাদের বাড়িতে টুকটাক বেশ কিছু ফলের গাছ আছে, তবে তার মধ্যে এই আঙুরের গাছটা অন্যতম। গত বছর এই আঙুর গাছে বেশ কিছু আঙুরের থোকা হয়েছিল, আর এবছরও দেখছি অনেক আঙুরের থোকা হয়েছে, আর আঙুরগুলো বেশ বড় হয়ে গেছে। অনেক দিন থেকেই ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো, তবে আজকাল করতে করতে দেখানোই হচ্ছিল না। তো আজকে দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে একটা জামরুলের গাছও আছে জানো, তবে সেটা আর আজকে দেখানো হয়নি, অন্য একদিন সময় পেলে দেখাবো। এখন অবশ্য গাছে শুধু ফুলই ফুটে আছে, যখন ফল ধরবে তখন দেখাবো ভালো করে। এদিকে মা বাসি কাপড়টা ছেড়ে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। মা একটু গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছে। এবাড়ির মন্দিরটা তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে, তবে জানো তো আগে এর থেকেও বড় মন্দির এ বাড়িতে ছিল। এখন যেখানে থাকার ঘরটা করা হয়েছে ওখানে আগে মন্দির ছিল, আর এখন যেখানে মন্দিরটা করা হয়েছে ওখানে আগে আমার মা বাবার ঘর ছিল। আর এই যে গোয়ালঘরটা দেখছো, এখানে কিন্তু আগে আমাদের রান্নাঘর ছিল, সেটাকে এখন গোয়ালঘর করা হয়েছে। আর এখন যেখানে রান্না করা হয় ওটা ছিল আমাদের গোয়ালঘর। আর রান্নাঘরের পাশেই যে ভাঙা টিনের ঘরটা আছে, ওই ঘরটা ছিল অস্ত্রপাতি রাখার ঘর। ওখানে আমার ঠাকুরদাদার সমস্ত রকমের অস্ত্র থাকতো। তো এখন যেহেতু ওই ঘরটা প্রয়োজন হয় না, তো সেই জন্যে সেই অস্ত্রপাতিগুলো পুরনো ঘরগুলোতে রাখা হয়, যেগুলোতে আগে আমরা থাকতাম। তো এদিকে মা আমাকে এসে বলছে আমি যেন সকাল সকাল বাড়ি না যাই, আমি যেন বিকালবেলায় বাড়ি যাই, কারণ সবাই চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। কিন্তু আমি মাকে বললাম আমাকে তো বাড়ি যেতেই হবে, আমি তো থাকবো বলে আসিনি, তার উপরে থাইরয়েডের ওষুধও আনিনি, তো আমাকে তো ওষুধ খেতে হবে। মা আমাকে কি বলছে জানো, মা বলছে আমি দৌড়ে গিয়ে ওষুধটা নিয়ে আসছি, তোমাকে বাড়িতে যেতে হবে না। আমি বললাম না, আমি বাড়িতে যাই, ওষুধ খেয়ে সকালের খাবারটা আমি ওখানেই খেয়ে নেব, তারপর না হয় দুপুরবেলায় তোমাদের বাড়িতে আসবো। এদিকে ঠাকুমা বলছে একটুখানি চা খেয়ে যা। আমি বললাম আমি তো সকালের থাইরয়েডের ওষুধটা না খেয়ে চাও খাই না। আর ওদিকে বৌদি বলছে আজকে যেহেতু দুপুরে চিকেন হবে, চিকেনটা কিন্তু তুই রান্না করবি। আমি বললাম চেষ্টা করব আমি সময় মতো চলে আসার। সকালবেলায় মায়ে ঝিয়ে যে আমগুলো কুড়িয়েছিলাম সেখান থেকে বেশ কিছু আম মা আমায় দিয়ে দিয়েছে, আর সেগুলো নিয়ে আমি এখন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্বশুরবাড়িতে। তবে আসার সময় শুধু আম নয়, সঙ্গে 2 লিটার ফিনাইলও এনেছি। কালকে ওই যে নাজিরপুরে গেছিলাম, নাজিরপুর থেকে 2 লিটার ফিনাইল এনে রেখেছিলাম, তো সেটাই নিয়ে এলাম। আর এসে আগে ঘরের দরজা জানলাগুলো খুলে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি তাই ভাবলাম একটু সকাল সকাল এক্সারসাইজটাও করে নিই। জানো তো, যেদিন আমি সকালবেলায় এক্সারসাইজ করতে পারি সেই দিনটা আমার ভীষণ ভালো কাটে। শরীরটা যেমন চাঙ্গা থাকে, মনটাও তেমন চনমনে থাকে। তবে এটা ঠিক, শুরু করার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু করতে ইচ্ছে হয় না, শুধু নিজেকে বলতে থাকি থাক আজকের দিনটা বাদ দিই, কাল করব। তবে আজ আর নিজেকে সেই কথাটা বলতে পারলাম না, কারণ ওই যে ছোটবেলা থেকে শুনে এসেছি বছরের প্রথম দিনটা ভালোভাবে শুরু করতে হয়, তাহলে বছরের বাকি দিনগুলো ভালো কাটে। জানি এটা শুধুমাত্র বলবার কথা, কারণ যেদিন যে ঘটনাটা ঘটার সেটা তো ঘটেই যায়। সত্যিই যদি এমনটা হতো তাহলে হয়তো আমাদের জীবনটা একটু অন্যরকমই হতো। এবার পয়লা বৈশাখে তেমন কিছু কেনাকাটা করিনি। কাল তোমাদের টুকটাক যে জামাকাপড়গুলো দেখিয়েছিলাম শুধু সেগুলোই কিনেছি। তবে গতবার মা বাবা এই সময় আজিমগঞ্জেই ছিল। গতবার পয়লা বৈশাখের আগে আমিও বহরমপুরে গিয়েছিলাম, মাও এসেছিল আজিমগঞ্জ থেকে। দুজন মিলে টুকটাক বহরমপুরের মার্কেট থেকে অনেক কিছু বাজার করেছিলাম। কিন্তু এবছর আমাদের জীবনটা পুরোপুরি বদলে গেছে। তবে তোমরা যে পরিবর্তনটা দেখতে পাচ্ছ এটা আসল পরিবর্তন নয়। আসল পরিবর্তনটা যে কোথায় হয়েছে সেটা সময় হলে জানতে পারবে। যাকে এদিকে আমি স্নান ধান করে রান্নাঘরে চলে এসেছি, আর আজকে সকালের খাবারে 2টো পরোটা বানিয়ে নেব। খানিকটা আটা ফ্রিজে ছিল, সেই আটাটুকু দিয়ে 2টো পরোটা বানালাম। আর এদিকে একটু চায়ের জল বসিয়েছিলাম, তবে চায়ের জলটা আমার একার মতোই বসিয়েছি। জেঠিমা খুব একটা চা পছন্দ করে না, ও বাড়ি থেকে সকালবেলায় চা খেয়ে আসে বলে আমার বাড়িতে এসে আর চা খায় না। তবে আজকে তো পরোটা দিয়ে খাওয়ার মতো আমি কিছু রান্না করিনি, তাই জেঠিমাকে একটু সস দিয়েছি, আর আমি তো চা পরোটাই খাবো।
খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে, এদিকে জেঠিমার কাজকর্মও সারা হয়ে গেছে। তো জেঠিমা এখন বাড়ি যাবে, তো আমি জেঠিমাকে বললাম তুমি একটু বসো, একটুখানি দরকার আছে। আসলে জেঠিমার জন্যে যে শাড়ি সায়া ব্লাউজটা আমি এনেছিলাম সেটা জেঠিমাকে কালকে দেওয়া হয়েছিল না, ওই যে জেঠিমার সায়া ব্লাউজটা কেনা হয়েছিল না। তো আজকে জেঠিমাকে আমি জিনিসপত্রগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিলাম একটা ব্যাগ যাতে জেঠিমা এই জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে যেতে পারে। আমিও ভাবছি এখনই ও পাড়াতে যাব। প্রথমে ভেবেছিলাম জেঠিমার সাথেই যাব, তাই জেঠিমাকে একটু দাঁড়াতে বলছিলাম। তারপর মনে পড়লো আজ যেহেতু নববর্ষ, তাই সবাইকে তো একটু উইশ করব। চা পরোটা খাওয়ার সময় ছোটিকে উইশ করেছিলাম, সেই সাথে দিদিভাইকে আর অপর্ণাকে কলপাড়ে পেয়ে গেছিলাম, কিন্তু কাকিমাকে আর আমার শাশুড়িকে প্রণামটা বাকি ছিল। তো প্রথমে আমার শাশুড়িকে প্রণাম করলাম, তারপর গেছিলাম কাকিমাকে প্রণাম করতে। তবে কাকিমাকে প্রণাম করতে গিয়ে আমি এদিকে ফেসে গেছি। হঠাৎ করেই অপর্ণা এসে অক্কবাবুকে দিয়ে বলছে, দিদি বাড়ির সামনে যে পুজোটা হয়েছে ওখানে প্রসাদ দিচ্ছে, ওকে নিয়ে একটু প্রসাদটা নিয়ে শোনা, ও কোনো একটা কাজ করছে সেই জন্যেই বলল। তো এদিকে এসে দেখছি সত্যিই পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে। ওদিকে ছোটি নেতুবাবুও এসেছে, এদিকে দাদা আমাকে আর অক্কবাবুকেও দুটো মিষ্টি দিল। এখন আমরা এই মিষ্টি নিয়ে বাড়িতে যাব, মানে অক্কবাবুকে অপর্ণার কাছে দেব, তারপর আমি যাব ও বাড়িতে। তবে আজকে অক্কবাবুর কাণ্ড দেখেছো? আমাদের ছেলে কত বোঝে দেখো। আমরা যে প্রসাদ নিতে এসেছি ও কিন্তু সেটা জানে, আর সেই জন্যে ও আসার সময়ও বাটি হাত থেকে একবারও ফেলেনি। আর এখন মিষ্টিটা ওর হাতে দিয়েই আমি বলেছি, বাবা ওটা কিন্তু একদম ছাড়বে না, ওটা একদম ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। তো পুরো বাটিটা ছেলে ধরে ঘর পর্যন্ত নিয়ে এসেছে, আমি কিন্তু একটুও সাহায্য করিনি। আর এখন ঘরে এসেও মাকে মিষ্টির বাটি দেবে না, আর মিষ্টির বাটি অপর্ণা যেই নিতে যাচ্ছে অমনি ছেলে কান্না শুরু করছে, মানে ওই খাবে। তো অবশেষে ওকে বসিয়ে মিষ্টির বাটিটা দিতে হয়েছে। আর এখন বড়রা যেভাবে ওকে খাইয়ে দেয় ঠিক সেইভাবে একটু একটু করে ভেঙে ভেঙে ছেলে খাচ্ছে। তো ওইদিকে খাক, আমি এবার বেরোই। এই দেখো এইদিকে আবার নেতুবাবু আমার পথ রোধ করে দাঁড়িয়েছে, আর এনার বক্তব্য হলো এনার কাছে একটা জেলি আছে, সেটা আমাকে খুলে দিতে হবে। অনেকক্ষণ থেকে খোলার চেষ্টা করছিল, পারছিল না, তো অবশেষে ওকে জেলিটা আমি খুলে দিয়েছি। তবে এই ধরনের জেলি খেতে কেন যে বাচ্চারা এত ভালোবাসে আমি তো বুঝি না। তবে হ্যাঁ, আমার তো বোঝার কথাও নয়। তো এইদিকে হাঁটতে হাঁটতে আমি প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর এসে রাস্তায় দেখছি একটা বেল পড়ে আছে। আমি তো প্রথমে ভাবলাম বেলটা হয়তো ভালো, তাই হাতে তুলেও নিলাম। তবে হাতে তোলার পর দেখতে পাচ্ছি এটা শোলার থেকেও হালকা, তার মানে বেলটা খারাপ হয়ে গেছে। তবে জানো তো, দূর থেকে বেলটা দেখে আমার মনটা বেশ খুশি হয়ে গেছিল। আমি ভেবেছিলাম বেলটা নিয়ে ঠাকুমার হাতে দেব, ঠাকুমাও বেশ খুশি হবে। আমার ঠাকুমা খুব একটা বেল খেতে পছন্দ করেন না, তবে আমার ঠাকুরদাদা বেল খেতে খুব পছন্দ করেন, সেই সাথে আমিও ভালোবাসি, তাই ঠাকুমা একদিন আমাদের শরবত করে দিতে পারবে এটাই ভেবেছিলাম। তবে ওই আর কি, যেটা ভাবি সেটা তো আর হয় না। তো এদিকে বাড়িতে এসে দেখলাম মা পুজোর জোগাড় করছে, আর বৌদি রান্নাটা চাপিয়ে দিয়েছিল। তো বৌদিকে বললাম তুই রান্নাটা করে নে আজকে। তবে বৌদি বলল না, আমার একটু কাজ আছে, আমি তো সবই করে দিয়েছি, এবার তুই না হয় রান্নাটা কমপ্লিট করে নে। তাই আমি এখন বসে পড়েছি রান্না করতে। না, আমি খুব একটা ভালো রাঁধুনি নই, আমি খুব ভালো রান্নাও করতে পারি না। আমার থেকে আমার বৌদি অনেক ভালো রান্না করে, কিন্তু আমাকে যদি কেউ বলে রান্না করতে, সেটা আমি যেমনই পারি না কেন আমি আমার মতন করার চেষ্টা করি। এদিকে দেখছি মা ঠাকুর ঘরে পুজোটা দিতে বসে পড়েছে, আর ওদিকে ঠাকুমা তরমুজ কেটেছিল, সেটাই খাওয়ার জন্য ডাকছিল। তো এদিকে ভাইপোকেও 2 পিস দিতে এসেছিলাম, আর এসে দেখছি রুদ্রবাবু আজকে আমার দেওয়া টি শার্টটা পরেছে, আর এটা দেখে বেশ ভালো লাগলো। আসলে কাউকে কিছু দিলে যদি সে সেই জিনিসটা পরে বা পরায়, তাহলে কিন্তু সেটা দেখে বেশ ভালো লাগে, দ্বিতীয়বার দেওয়ার ইচ্ছেও জাগে। যাই হোক, বৌদি আমাকে এদিকে একটা ডিম সিদ্ধ দিয়েছে। তো আমি বললাম আমি তো সকালে পরোটা খেয়ে এসেছি, কিন্তু তবুও দিয়ে গেল, বলল আমার জন্যেই এটা রাখা ছিল। তো ডিমটা খেয়ে এদিকে মাংসের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে মাও পুজো দিয়ে চলে এসেছে। তাই মাকে বললাম মাংসের ঝোলটা একটু তুমি ও ঘরে রেখে এসো, আর এবার আমি ভাতটা একটু করে নিই। রান্নাবান্না মোটামুটি সবই বৌদি করে নিয়েছিল, শুধু মাংস আর ভাতটাই বাকি ছিল। তো এইদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, তবে কেমন নামাবো সেটা খুব একটা ভালো বুঝতে পারছিলাম না, তাই ঠাকুমাকে ডেকেছিলাম একটু ভাতটা দেখার জন্যে। দুপুরের রান্নাবান্না তো হয়ে গেছে, ওদিকে ঠাকুমা দাদাকে খেতে দিচ্ছে, আর আমি এখন মায়ের সাথে বসে চেষ্টা করছি মায়ের মনটাকে একটু ভালো করার। আসলে কিছুক্ষণ আগে যখন আমি রান্নাঘরে ছিলাম, মা যখন পুজো দিয়ে এলো, তখন আমি মাকে প্রণাম করি এবং মাকে একটু জড়িয়ে ধরি। আর তখন না আমার মা ভীষণভাবে ভাবুক হয়ে গেছিল, কান্নাকাটি শুরু করেছিল। তাই মাকে নিয়ে এখন একটু এই দোলনাটায় বসলাম, আর এখন দুজনে একটু গল্পগুজব করছি। জানি মায়ের কিছু কষ্ট হয়তো আমি কোনোদিনই কম করতে পারবো না, কিছু জায়গা হয়তো কোনোদিনই পূরণ করতে পারবো না,
তবে কখনো কখনো আমিও আমার মতো চেষ্টা করি আমার মাকে ভালো রাখার। একটা সময় বাবাকেও চেয়েছি ভালো রাখতে, আমার যতটা সামর্থ্য তার থেকেও বেশি চেষ্টা আমি করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। সত্যিই আমি একটা ব্যর্থ মেয়ে, কোনো দিক থেকেই আমি জীবনে কিছু করতে পারিনি। তবে জানো তো, এই দোলনাতে আমি খুব একটা বসি না। দোলনায় দোল খেতে আমার একদমই ভালো লাগে না। দোল খেলে আমার একটু হালকা মাথা ঘোরায়, গা গোলায়, মানে ভীষণই অস্বস্তি লাগে। তবুও আজকে মায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ বসলাম, আর তারপরে ঘরে এসে দেখছি এদিকে বৌদি, রুদ্রবাবু আর বৌদির ভাইজি তিনজনা খেতে বসেছে। আমি ভেবেছিলাম আর একটু পরে খাবারটা খাবো, তবে মা আর ঠাকুমা বসেছে বলে আমিও ওনাদের সাথে দুপুরের খাবারটা খেতে বসে পড়েছি। বাড়িতে থাকলে আমি 2:30-3টের দিকে দুপুরের খাবারটা খাই, তবে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম। বিগত কয়েকদিন ধরে তো পিসি আর বোনের সাথেই দিনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি, কারণ পিসি আর বোনের সাথে তো এবার 2 বছর পর দেখা হয়েছে। এরপর কবছর পর দেখা হবে সেটা আমিও জানি না। বোন থাকাকালীন প্রায় প্রত্যেক দিনই এ বাড়িতে খাওয়া দাওয়া করেছি, তারপর দুপুরবেলায় 2 বোন বেশ খানিকটা সময় কাটিয়েছি। তারপর যদি কোথাও বেরোনোর হয়েছে 2 বোন একসাথে বেরিয়েছি, কাজকর্ম করেছি, অনেকটা সুন্দর সময় কাটিয়েছি। সত্যিই আমি লাস্ট কয়েকদিন ভীষণ প্রাণ খুলে বেঁচেছি। তবে আজকে বোন পিসি নেই বলে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল। খাওয়া দাওয়ার পর সবাই সবার ঘরে চলে গেছে, সবাই একটু দুপুরে শুয়ে পড়েছে। তবে আমি কি করব সেটাই বুঝতে পারছিলাম না, তো আমার না একদমই ভালো লাগছিল না। তাই কাউকে কিছু না বলে আমি এখন শ্বশুরবাড়ির দিকে রওনা দিয়েছি। আসলে এ বাড়িতে থাকলে আমার কাজ কিছুই হয় না, বিশেষ করে আমার ভিডিওর কাজ কিছুই হয় না। না আমি এডিট করি, না ভয়েস ওভার দিতে পারি। তো লাস্ট কয়েকদিন ধরে ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারছি না। তাই ভাবছি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে না হয় একটু কাজকর্ম করব। আর আমি প্রতিদিন দুপুরে শুই না। যদি কোনো দিন আমার শরীর খারাপ করে, রাতে যদি ঠিকঠাক ঘুম না হয়, তবেই আমি দুপুরে শুই। তো আজকে আমার শরীরটা মোটামুটি ঠিকই লাগছিল, তো সেই জন্যেই আরও বাড়িতে চলে এলাম। জানি মা ঘুম থেকে ওঠার পর আমার খোঁজ করবে, আশা করি খুঁজে না পেলে ফোনও করবে। তখন মাকে বিষয়টা জানিয়ে দেব যে আমি এ বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে বেশ খানিকক্ষণ আমি একটু ফোনের কাজ করলাম, আর তারপর যে গাছটা ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা নিয়ে চলে এসেছি ছাদে। আসলে আমার এই গাছটা আমার ছোট পিসি আমাকে এনে দিয়ে গেছিলো। একবার কথা প্রসঙ্গে ছোট পিসিকে এই গাছটার কথা বলেছিলাম। ছোট পিসি বলেছিল পিসিদের কলেজে এই গাছ অনেক আছে, আর পিসি আমাকে কলেজ থেকে গাছটা এনে দেবে। তবে পিসির যেদিন আনার কথা ছিল সেদিন পিসি ভুলে গেছিল। কয়েকদিন আগে ছোট পিসি যখন গ্রামে এসেছিল তখন একদিন মা আর পিসি বাজারে গেছিল কই মাছ আনতে। তো সেদিনই হঠাৎ করে দেখছি পিসির হাতে এই গাছটা। পিসি এনে বলছে, এই নে তোর জন্যে গাছটা নিয়ে এসেছি। সেদিন আমি ও বাড়িতেই ছিলাম, ঘটনাটাও অনেক দিন হয়ে গেল। তবে আমার গাছটা আজকাল করতে করতে আনাই হচ্ছিল না। এবার ছাদে আমি বেশ কিছু টমেটোর বীজ ছড়িয়েছিলাম। ওই যে টমেটোগুলো খেতাম সেগুলোর বীজগুলো রেখে দিতাম, পরে ছাদের টবগুলোতে ছড়িয়ে দিতাম। তো বেশ কিছু চারা গাছও হয়েছিল, তবে তাদের মধ্যে একটাই গাছ বেঁচেছে। এবার যদিও গাছটা খুব একটা ভালো হয়নি, তবে তাতে বেশ কয়েকটা টমেটো হয়েছে। তার মধ্যে 2-1টা টমেটো লালও হয়েছে। যে দুটো বেশি লাল হয়েছিল সেই দুটোকে আগে তুলে ফেললাম। কখন আবার হনুমান আসবে তখন দেখতেও পাবো না, বুঝতেও পারবো না, খেয়ে চলে যাবে। মাঝে একদিন এসেও ছিল জানো। তো এদিকে আমাদের নেতুবাবু চলে এসেছে একদম লাল টমেটো সেজে। এবার পয়লা বৈশাখে নেতুবাবুর মা নেতুবাবুকে এই জামাটা দিয়েছে, আর সেটাই আমাকে নেতুবাবু দেখাতে এসেছিল। তো আমি ওকে একটা টমেটো দিলাম খেতে, আর একটা টমেটো নিয়ে আমি নিচে চলে এসেছি। আর এখন বেশ কিছু জামাকাপড় আমার জন্য অপেক্ষা করছিল বেশ কয়েকদিন ধরে। তো সেই জামাকাপড়গুলোকেই এখন ভাঁজ করতে শুরু করেছি। ওই দেখো, তোমাদের বলতেই ভুলে গেছি, যখন ছাদে ছিলাম তখন মা ফোন করেছিল। মা তো বুঝতেই পেরেছিল আমি বাড়িতে চলে এসেছি, তবে মা বলল মাও রাতে আসবে আর সঙ্গে রাতের খাবারটাও নিয়ে আসবে। জামাকাপড়গুলো সব ঠিকঠাক করে রেখে দিয়েছি, আর তারপর ঠাকুরকে একটু ধূপদীপ দেখিয়ে কলে গেছিলাম 1 বালতি জল আনতে। জলটা নিয়ে ঘরে আসতেই আমার বড় যা এলো আর এই মাংসের বাটিটা দিয়ে গেল। কল থেকে জল এনে চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম, লিকারটা হয়ে গেছে। লিকারটা ঢেলে 2টো বিস্কিট নিয়ে এখন বসছি চাটা খেতে। মাঝে কিছুদিন বিস্কিট খাচ্ছিলাম না, তবে আবার একটা প্যাকেট কিনে এনেছি। এদিকে চাটা শেষ হতে না হতেই ছোটি এসে আরও 1 বাটি মাংস দিয়ে গেল। মা যদি আজ রাতের খাবার না আনতো তবুও আমাকে রান্না করার প্রয়োজন হতো না। তো এদিকে আমি আর কাকিমা অনেকক্ষণ থেকে গল্প করছিলাম। তো কাকিমা বাড়ির দিকে চলেই যাচ্ছিল, তো মাকে দেখে কাকিমা আবার একটু ফিরে এলো।
মা যখন আমায় ফোন করে বলেছিল মা রাতের খাবারটা নিয়ে আসবে, তখন আমি মাকে আসতে বারণ করেছিলাম, কারণ লাস্ট কয়েকদিন ধরে ও বাড়ির খাবার তো খুব খেলাম, আর কত খাবো। তো শুধু শুধু খাবার দেওয়ার জন্যে তোমার আসার দরকার নেই, এটাই আমি মাকে বলেছিলাম। তখন মা আমায় কি বললো জানো, না না খাবার দিতে যাব না, রাতে আমি তোমার কাছে থাকবো। তো আমার কাছে থাকার বাহানাতে মা আমার জন্যে অনেক খাবার দাবারও নিয়ে এসেছে, দই, মিষ্টি, রুটি, সেই সাথে মাংস, লাড্ডু, অনেক কিছু এনেছে। তো এখান থেকে একটা মিষ্টি আগে কাকিমাকে খাইয়ে দিই। আজকে আমি নিজে কাউকে কিচ্ছু খাওয়াইনি, শুধু লোকেরটা খেয়েই গেলাম। তার মানেই বছরের বাকি দিনগুলো আমি শুধু সবার কাছ থেকে খাবার পেয়েই যাব, কাউকে আমার খাওয়ানোর প্রয়োজন হবে না। কি হবে না হবে সেটা তো সময় বলবে। তবে আজও আমি আর মা রান্নাঘরেই ঘুমোবো। তো চলো এখন আমরা 3 জন মিলে বসে একটু গল্প করি, আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট। আর হ্যাঁ, বর্তমানে আমি একটু সমস্যার মধ্যে আছি, যার কারণে আমি ভিডিও এডিট করতে পারছি না, আর সেই জন্যেই আপলোড করতে পারছি না। তো আশা করি তোমাদেরকে যখন বিষয়গুলো বলবো তখন তোমরা বুঝতে পারবে। হয়তো তোমরা খানিকটা হলেও আন্দাজ করতে পারছো যে এই মুহূর্তে আমি বাড়িতে নেই, আমি কোথায় আছি, কি করতে এসেছি, সবই তোমাদের বলবো যখন আমি বর্তমান ভিডিওগুলো আপলোড করব। তাতে আমার একটু সময় লাগবে।